প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম অধ্যায়ের প্রথম চ্যাপ্টার যুক্তিবিদ্যার পার্ট 2 ভিডিও। তো তোমরা যারা পার্ট 1-এর ভিডিও দেখোনি অবশ্যই পার্ট 1-এর ভিডিও দেখবে, তারপর পার্ট 2 ভিডিও দেখবে। তো আজকে আমরা যুক্তির শ্রেণীবিভাগ, যুক্তিকে দুই ভাগে ভাগ করা, একটা হলো অবহরহ যুক্তি আর একটা আরোহ যুক্তি। আজকে আমরা শিখবো অবহরহ যুক্তি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। অবহরহ যুক্তি কি লিখছে দেখো, যে যুক্তির হেতুবাক্য বা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে এমন সম্বন্ধ থাকে যাতে সিদ্ধান্তটি হেতুবাক্যের সত্যতা থেকে অনিবার্যভাবে নিষিদ্ধ হয়, সেই যুক্তিকে বলা হয় অবহরহ যুক্তি। এখন তোমরা বলে দাদা এটা কি বললে, আমরা কিছুই বুঝতে পারলাম না। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এখানে উদাহরণ দিতে পারি যে সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। আচ্ছা, আমরা বলতে পারি রাম একজন মানুষ। কি বলতে পারি? রাম একজন মানুষ। সুতরাং আমরা কি বলতে পারি? সকল মানুষ হয় মরণশীল, রাম একজন মানুষ, সুতরাং কি রাম হয় মরণশীল। রাম হয় মরণশীল। তাহলে তোমরা এখানে দেখো যে এই যে সকল মানুষ হয় মরণশীল, রাম একজন মানুষ, আর এখানে কি রাম হয় মরণশীল। তাহলে কি এই দুটাকে আমরা কি বলবো? এই দুটাকে বলবো আমরা কি আশ্রয় বাক্য বা হেতু বাক্য। কি বলবো? আশ্রয় বাক্য বা আমরা বলবো হেতু বাক্য। কি বলবো? হেতু বাক্য। দেখো, সকল মানুষের মরণশীল, রাম একজন মানুষ, তাহলে এই দুটাকে আমরা বলবো আশ্রয় বাক্য। এই দুটো থেকে কি সিদ্ধান্ত কি আসছে? রাম হয় মরণশীল, তাহলে এটাকে আমরা কি বলবো? সিদ্ধান্ত। কি বলবো? সিদ্ধান্ত। তাহলে এখন তোমরা সংজ্ঞাটা দেখো যে আমি কি লিখেছি, যে যুক্তির হেতুবাক্য বা আশ্রয় বাক্য, যে যুক্তির হেতুবাক্য বা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে এমন সম্বন্ধ থাকে। কি থাকে? এমন সম্বন্ধ থাকে, মানে তিনটার মধ্যে এমন সম্বন্ধ থাকবে যাতে সিদ্ধান্তটি, এই যে সিদ্ধান্ত আছে, এই যে সিদ্ধান্ত রাম হয় মরণশীল, এই যে সিদ্ধান্তটি হেতুবাক্যের সত্যতা, মানে এই দুটো যদি সত্য হয় তাহলে কি আমাদের সিদ্ধান্তও সত্য হবে। দেখো, হেতুবাক্যের সত্যতা থেকে অনিবার্যভাবে, মানে এটা সত্য হলে এটা কি অনিবার্যভাবে নিষিদ্ধ হয়, সেই যুক্তিকে বলা হয় অবহরহ যুক্তি। আবার তোমাদের বুঝাচ্ছি, এই দুটাকে বলা হয় আশ্রয় বাক্য আর এটাকে বলে সিদ্ধান্ত। তাহলে অবহরহ যুক্তির ক্ষেত্রে কি তিনটার মধ্যে এমন সম্বন্ধ থাকবে। কি থাকবে? তিনটার মধ্যে এমন সম্বন্ধ থাকবে যে কি আশ্রয় বাক্য যদি সত্য হয় তাহলে কি সিদ্ধান্ত সত্য হবে, এবং কি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা কি হবে? অনিবার্যভাবে নিষিদ্ধ হবে। কিভাবে? অনিবার্যভাবে নিষিদ্ধ হবে। এই কথাটা তোমরা মনে রাখবে। এই যে হয়ে গেল যে সিদ্ধান্তটি হেতুবাক্য সত্যতা থেকে অনিবার্যভাবে নিষিদ্ধ হয়, এই কথাটা তোমরা মনে রাখবে। এটা কিন্তু পরীক্ষা আসবে যে অবহরহ যুক্তি কাকে বলে। ঠিক আছে, তাহলে অনিবার্যভাবে নিষিদ্ধ হয় তাকে আমরা বলি কি? অবহরহ যুক্তি। তাহলে সকল মানুষ হয় মরণশীল, তা আমরা বললাম। তারপরে রাম একজন মানুষ, সুতরাং কি রাম হয় মরণশীল। তাহলে দেখো, এটা কিন্তু রাম হয় মরণশীল, এটা কি অনিবার্যভাবে নিষিদ্ধ হয়েছে, তাই এটা হলো অবহরহ যুক্তি। এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখবো, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে। দেখো, গঠন কি অবহরহ যুক্তি এক বা একাধিক হেতুবাক্য। ঠিক আছে, একটাও হতে পারে আবার একাধিকও হতে পারে। তাই একটা কি এই অবহরহ যুক্তির একটা কি গঠন আছে। কি আছে? একটা গঠন আছে। ঠিক আছে, এবার কি সিদ্ধান্তের নিঃসরণ। অবহরহ যুক্তি সিদ্ধান্ত হেতুবাক্য থেকে অনিবার্য। দেখো, হেতুবাক্য থেকে কি অনিবার্যভাবে নিষিদ্ধ হয়, তাহলে কি সিদ্ধান্তের নিঃসরণ কি অনিবার্যভাবে। তোমরা বৈশিষ্ট্যগুলো লিখে নেবে এখানে। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসবে যে অবহরহ যুক্তি কাকে বলে এবং অবহরহ যুক্তির চারটা বা দুটি বৈশিষ্ট্য দাও, তাহলে তোমরা লিখবে। তাহলে কি সিদ্ধান্তের নিঃসরণ কি অনিবার্যভাবে নিষিদ্ধ হয়। তারপরে কি হেতুবাক্যের ব্যাপকতা। এই যে সিদ্ধান্তটি যে আছে রাম হয় মরণশীল, এটা কখনোই হেতুবাক্য থেকে ব্যাপক হবে না, মানে সমব্যাপক হবে বা কি কম হবে, কিন্তু এই সিদ্ধান্তটি ব্যাপক হবে না। দেখো, এখানে কিন্তু সকল আছে, এখানে সকলকে বলছে, কিন্তু এখানে কি রাম হয় মরণশীল। তাহলে কি এই হেতুবাক্য থেকে সিদ্ধান্ত কখনোই কি হবে না? ব্যাপক হবে না। কি হবে না? কখনোই ব্যাপক হবে না। তাহলে কি হেতুবাক্যের ব্যাপকতা, এটা আমাদের পয়েন্ট বুঝলাম। তারপরে কি হেতুবাক্য ও সিদ্ধান্তের সত্যতা। তাহলে হেতুবাক্য ও সিদ্ধান্তের সত্যতা কি? যদি আমাদের হেতুবাক্য সত্য হয়, মানে এই দুটো যদি সত্য হয় তাহলে কি সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, কখনোই কিন্তু মিথ্যা হবে না। তাহলে হেতুবাক্য ও সিদ্ধান্তের সত্যটা কি? যদি সকল মানুষ হয় মরণশীল, বা আমরা বলতে পারি যে সকল মানুষ হয় মরণশীল, প্লেটো একজন মানুষ, তাহলে কি হবে? প্লেটো হয় মরণশীল। তাহলে কি যদি আমাদের আশ্রয় বাক্য বা হেতুবাক্য সত্য হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, কখনোই কিন্তু মিথ্যা হবে না। তাহলে এটাও বুঝলাম।
এবার বৈধ অবৈধ শব্দের প্রয়োগ আমরা যে কোনো সাবজেক্ট পড়ে আমরা কি বলি সত্য মিথ্যা বলি, কিন্তু এই যে যুক্তির ক্ষেত্রে আমরা কি বলবো যুক্তিটি বৈধ বা অবৈধ, সত্য মিথ্যা কিন্তু বলবো না। যদি এটা বৈধ হয় তাহলে বৈধ বলবো, অবৈধ হলে অবৈধ। এগুলো কিন্তু তখন আমরা বড় বড় যুক্তি শিখবো, তখন কিন্তু বুঝবো যে কোনগুলো বৈধ কোনগুলো অবৈধ যুক্তি। তাহলে কিন্তু যুক্তির ক্ষেত্রে কিন্তু বৈধ অবৈধ শব্দের প্রয়োগ হয়, কখনোই কিন্তু সত্য মিথ্যা শব্দ প্রয়োগ হয় না। তাহলে আমরা কিন্তু এটা ভালোভাবে বুঝলাম যে অবহর যুক্তি কাকে বলে, এটার বৈশিষ্ট্য শিখলাম। এবার অবহর যুক্তি শ্রেণী বিভাগ। অবহর যুক্তিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো অমাধ্যম অবহর যুক্তি আর একটা হলো কি মাধ্যম অবহর যুক্তি। কি কি? একটা হলো অমাধ্যম, একটা হলো মাধ্যম। আচ্ছা, অমাধ্যম অবহর যুক্তি কি এটা আমরা একটা বুঝে নেই। একটা আমি উদাহরণ দিই যে সকল 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 শিক্ষক হন জ্ঞানী ব্যক্তি। সকল শিক্ষক হন কি? জ্ঞানী ব্যক্তি। এটা আমরা একটা বললাম, সকল শিক্ষক হয় জ্ঞানী ব্যক্তি। তারপরে বলতে কি কোনো কোনো জ্ঞানী ব্যক্তি হয় কি? শিক্ষক। কোনো জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষক। তাহলে দেখো এখানে কয়টা আশ্রয় বাক্য পেলাম? এটা কিন্তু একটা আশ্রয় বাক্য পেলাম যে সকল শিক্ষক হন জ্ঞানী ব্যক্তি। তারপর থেকে আমরা কি আশ্রয় মানে সিদ্ধান্ত গেলাম কি কোনো জ্ঞানী ব্যক্তি হয় শিক্ষক। তাহলে কি এটাকে বলা হবে অমাধ্যম অবহর যুক্তি। মানে কি যে যুক্তিতে কি যে অবহর যুক্তির সিদ্ধান্তটি একটি মাত্র, ভালো করে বলছি তোমরা এটা খাতায় তুলবে, যে অবহর যুক্তির সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিষিদ্ধ হয়। কি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিষিদ্ধ হয়, তাকে কি বলা হয়? অমাধ্যম অবহর যুক্তি। কি বলা হয়? অমাধ্যম। দেখো এটা কিন্তু একটি মাত্র আশ্রয় বাক্য, কি একটি মাত্র আশ্রয় বাক্য, সেখান থেকে সিদ্ধান্ত নিষেধ হয়েছে, তাই এটাকে বলা অমাধ্যম। আরও একটা উদাহরণ দিচ্ছি, দেখো যে আমরা আর একটা উদাহরণ দিতে পারি, সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। তারপরে আমরা সুতরাং কি কোনো মানুষ নয় অমরণশীল। কোনো মানুষ নয় অমরণশীল। তাহলে দেখো এটাও কি আমরা একটা হেতুবাক্য পেলাম আর কি সিদ্ধান্ত। তাহলে কি যে যুক্তিতে একটি মাত্র আশ্রয় বাক্য থাকে তাকে আমরা বলি অমাধ্যম অবহর যুক্তি। কি বলি? অমাধ্যম অবহর যুক্তি। তাহলে তোমরা আশা করি অমাধ্যম অবহর যুক্তি বুঝতে পারলে। তাহলে মাধ্যম অবহর যুক্তি কি? মাধ্যম অবহর যুক্তি মানে কি এটাও আমরা উদাহরণের সাথে বুঝি। তাহলে আমাদের এটা কি? এটা গেল অমাধ্যম অবহর যুক্তি। এবার মাধ্যম, ঠিক আছে, আমি লিখলাম মাধ্যমের কি যে আমরা দিতে পারি সকল মানুষ হয় মরণশীল জীব। আমরা তারপরে দিই প্লেটো একজন মানুষ। সুতরাং কি প্লেটো হয় মরণশীল জীব। তাহলে দেখো এখানে কিন্তু আমরা কি দুটো আশ্রয় বাক্য বা হেতু বাক্য পেলাম। তাহলে যে অবহর যুক্তিতে কি মানে যে অবহর যুক্তিতে সিদ্ধান্তটি একের অধিক, মানে কি এখানে তো একটা হলে কি অমাধ্যম, তাহলে একের অধিক বা একাধিক আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয় তাকে বলা হয় মাধ্যম অবহর যুক্তি। কি বলা হয়? মাধ্যম অবহর যুক্তি। দেখুন কি সকল মানুষ হয় মরণশীল জীব, প্লেটো একজন মানুষ, সুতরাং কি প্লেটো হয় মরণশীল। তাহলে কি এখানে দুটো আশ্রয় বাক্য পেলাম, তাই এটা হলো কি মাধ্যম অবহর যুক্তি। কি অমাধ্যম অবহর যুক্তিতে একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে, আর মাধ্যমতে এক বা একাধিক। তাহলে তোমরা আশা করি এই অবহর যুক্তিটা ভালো করে বুঝতে পারলে। পরের ক্লাসে আমি আরোহ যুক্তি সম্পর্কে ব্যাখ্যা করব, তো তোমরা এটা কিন্তু খাতায় তুলে নেবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখো যে অবহর যুক্তি কাকে বলে, অবহর যুক্তির বৈশিষ্ট্য এবং অবহর যুক্তিকে শ্রেণী বিভাগ পরীক্ষায় কিন্তু আসতে পারে এইভাবে। তাহলে তোমরা কিন্তু এটা ভালোভাবে খাতায় তুলে নেবে, আর এই যে বৈশিষ্ট্যগুলো আমি যেভাবে ব্যাখ্যা করলাম তোমরা সেইভাবে খাতায় তুলে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে আমার বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই।